গাজার রাফা শহরে ইসরায়েলি হামলায় ৮ জন নিহত হয়েছে। এদিকে ইরাকে পিএমএফ-এর ঘাঁটিতে বিমান হামলায় এক পিএমএফ যোদ্ধা নিহত এবং আরও ৬ জন আহত হয়েছেন। ভারতের ওড়িশা রাজ্যে নৌকাডুবিতে ৭ জনের মৃত্যু হয়েছে। আর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ফেরিডুবির ঘটনায় অন্তত ৫৮ জন নিহত হয়েছে। অন্যদিকে প্রশান্ত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে জাপানের দুটি প্রশিক্ষণ হেলিকপ্টার। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আফসানা শাওন। গাজার রাফা শহরে ইসরায়েলি বিমান হামলায় ৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারী ও ৬ শিশু রয়েছে। রাফা শহরের পশ্চিম তেল সুলতান পাড়ার একটি আবাসিক ভবনের হামলায় নিহত নারীর গর্ভের সন্তানকে বাঁচাতে সক্ষম হন চিকিৎসকরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ২৪ ঘন্টায় ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬৮ জন। এ নিয়ে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩৪,০৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে গাজার খান ইউনিস থেকে ইসরায়েল তাদের সেনা প্রত্যাহারের ২ সপ্তাহ পর নাসের মেডিকেল কমপ্লেক্সের একটি কবর থেকে ৫০ জন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। অধিকৃত পশ্চিম তীরে নূর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে এদিন ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আলাদা হামলায় আহতদের উদ্ধার করতে গিয়ে একজন অ্যাম্বুলেন্স চালক নিহত হন। ইসরায়েলি বাহিনী শুক্রবার ভোররাতে ফিলিস্তিনি শহর তুলকারমের ফ্ল্যাশ পয়েন্টের কাছে নূর শামস এলাকায় একটি বর্ধিত অভিযান শুরু করে, যা শনিবার পর্যন্ত চলে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে অভিযানের সময় বেশ কয়েকজন নিহত বা গ্রেপ্তার হয়েছে এবং গুলিবিদ্ধ হয়ে আরও ৪ সেনা আহত হয়েছে। প্রায় ৭ মাস ধরে ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজার মানুষজন রয়েছেন চরম মানবেতর অবস্থায়। বাস্তুচ্যুত মানুষজন নিজ এলাকায় ফিরে গিয়ে দেখছেন বাড়িঘরের ধ্বংসাবশেষ। স্কুল ভবনগুলো গুঁড়িয়ে দেওয়ার কষ্ট আর অনিশ্চয়তা ভর করেছে শিশুদের মনেও। দেখুন সৃষ্টি ঘটকের প্রতিবেদন। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকার বেশিরভাগ এলাকায় পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আশপাশের এলাকার বাসিন্দারা ফিরে এসে দেখেন তাদের চিরচেনা জায়গার কোনো অস্তিত্বই নেই। এটা আমার বাড়ি ছিল, আমার স্বপ্ন। টুকরো টুকরো পাথর হয়ে গেছে পুরোটা। আমি শুধু একবার আমার পুরনো ঘরটায় ফিরতে চাই। 7টা মাস চলে গেল, প্রতিনিয়ত মানুষ মরছে। আমার পরিবারের কেউ বেঁচে নেই। আমাদের সবাই কাউকে না কাউকে হারিয়েছে। তারপরও ওদের দয়া হয় না। এরা এত নির্মমভাবে শিশু শূন্য করেছে গাজা। আমাদের ভবিষ্যৎ প্রজন্মই মেরে শেষ করে দিয়েছে। একই দৃশ্য দেখা যায় রাফা শহরেও। সবাইকে হারিয়ে অসহায়ত্বের চূড়ান্ত সীমায় দাঁড়িয়ে বহু নারীর একজন বাসিল আল ফারানি। এক মুহূর্তেই আমাদের সব পরিকল্পনা, আনন্দ, বেঁচে থাকা সবকিছু কেড়ে নিয়েছে। এত পরিশ্রমে তিলে তিলে গড়া সবকিছু ধ্বংস হয়ে গেল। এদিকে হামলা শুরুর পর থেকে গাজার শিশুদের মানসিক অবস্থাও শোচনীয়। নেই স্কুল, কোনো কাজ নেই, বাড়িঘর বা পরিবার। যুদ্ধে সবচেয়ে বেশি শিশুর মৃত্যুই হওয়ায় অনেকেই হারিয়েছে প্রাণের বন্ধু। আমার অনেক বন্ধু শহীদ হয়েছে। আমরা একসাথে স্কুলে যেতাম, বাড়ি ফিরতাম, টিফিন খেতাম। ওরা কি অপরাধ করেছে? কেন ওদের মরতে হলো? স্কুলে আমি সব সময় প্রথম হতাম। ৯৮-৯৯% মার্কস আসতো। এটা আমাদের সেই স্কুল। আমাদের কত স্মৃতি। যুদ্ধ শেষ হলে আমরা পড়বো কোথায়? আমাদের কি আর পড়ালেখা হবে না? বাস্তুচ্যুত গাজাবাসীর সবাই ছুটে ছুটে কেঁদে কেঁদে ক্লান্ত। এখন প্রার্থনা একটু মুক্তির। বেঁচে থাকার আকুল আকুতিতে ইসরায়েল সরকারকে হামলা থামানোর অনুরোধ জানাচ্ছেন ফিলিস্তিনিরা। সৃষ্টি ঘটক, ৭১। ইরান সমর্থিত ইরাকের ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্স পিএমএফ-এর ঘাঁটিতে বিমান হামলা হয়েছে। এই ঘটনায় এক পিএমএফ যোদ্ধা নিহত এবং আরও ৬ জন আহত হয়েছেন। দেশটির নিরাপত্তা বাহিনী বলেছে স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে কালসো সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের শব্দ শোনা যায়। দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে বিমান হামলার কারণে এই বিস্ফোরণ হয়েছে। এক বিবৃতিতে বিস্ফোরণের বস্তুগত ক্ষয়ক্ষতি এবং আহত হওয়ার কথা জানিয়েছে পিএমএফ। এ বিষয়ে তদন্ত হচ্ছে বলেও জানানো হয়েছে। এই বিমান হামলার জন্য দায় স্বীকার করেনি কেউ এখন পর্যন্ত।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নৌকাডুবির ঘটনায় অন্তত 58 জন নিহত হয়েছে। ধারণ ক্ষমতার অতিরিক্ত 300 জন যাত্রী নিয়ে একটি অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়। রাজধানী বাঙ্গুয়ের কাছে এমপোকো নদীতে নৌকাটি ডুবে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দুর্ঘটনার ফুটেজে দেখা গেছে ফেরি ডুবির পর লোকেরা নৌকার তীরে পৌঁছানোর চেষ্টা করছেন এবং পানিতে ঝাঁপ দিচ্ছেন। দেশটির নাগরিক সুরক্ষা প্রধান থমাস ডিজিমাসে বলেছেন, উদ্ধারকারীরা পানি থেকে 58 জনের মরদেহ উদ্ধার করেছে, তবে এখনও কতজন নিখোঁজ রয়েছে তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। উত্তর কোরিয়া একটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের জন্য পরিকল্পিত ওয়ারহেড পরীক্ষা করেছে। একই সঙ্গে দেশটি নতুন ধরনের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। শনিবার উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা KCNA এই তথ্য জানায়। উত্তর কোরিয়া শুক্রবার বিকেলে PLG-12 এর পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে, যা নতুন ধরনের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। তবে এ বিষয়ে আর বিস্তারিত না জানিয়ে KCNA জানিয়েছে, এই পরীক্ষার মাধ্যমে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জিত হয়েছে। এর আগে এপ্রিলের শুরুতে উত্তর কোরিয়া জানিয়েছিল তারা একটি নতুন মাঝারি থেকে দীর্ঘ পাল্লার কঠিন জ্বালানি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে। জাপানের সামুদ্রিক আত্মরক্ষা বাহিনীর 2টি হেলিকপ্টার সমুদ্রে বিধ্বস্ত হয়ে অন্তত 1 জন ক্রু নিহত হয়েছেন। এতে এখনও 7 জন ক্রু নিখোঁজ রয়েছেন। শনিবার প্রশিক্ষণ অনুশীলনের সময় হেলিকপ্টার 2টি বিধ্বস্ত হয়। মধ্য জাপানের দক্ষিণ উপকূলের ইজু দ্বীপপুঞ্জের তরিসীমার কাছে সাবমেরিন বিরোধী মহড়া চালাচ্ছিল ওই 2 SSH-60 টহল হেলিকপ্টার। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারকারী NHK এবং কিয়োটো জানিয়েছে, নিখোঁজ ক্রুদের জন্য অনুসন্ধান অব্যাহত রয়েছে। তাদের প্রতিবেদন অনুসারে উভয় ফ্লাইট রেকর্ডার উদ্ধার করা হয়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী কিহারা মিনোরু রবিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, সম্ভবত 2টি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ইউক্রেনের ওডেসা অঞ্চলে রাশিয়ার ছোড়া 3টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। শনিবার এক বিবৃতিতে কথা জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। কিয়েভের প্রসিকিউটর জেনারেল অফিস জানিয়েছে, এসব ক্ষেপণাস্ত্রের কিছু ধ্বংসাবশেষ একটি আবাসিক এলাকায় আঘাত করেছে। এতে 2 শিশুসহ 8 জন আহত এবং কমপক্ষে 20টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়া সম্প্রতি ইউক্রেনের দক্ষিণাঞ্চলে হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার জোরদার করেছে। ফলে ইউক্রেনের বন্দর অবকাঠামো ঘন ঘন রাশিয়ার আক্রমণের শিকার হচ্ছে। রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনের জন্য $61 বিলিয়ন নতুন সামরিক সাহায্যের বিল অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন প্রতিনিধি পরিষদে বিলটি পাশ হয়। সাহায্যের বিষয়টি নিশ্চিত হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র যতদিন ইউক্রেনকে রক্ষার জন্য সাহায্য করবে ততদিন এটি ব্যর্থ হবে না। তিনি আরও বলেন, এই সাহায্য যুদ্ধকে আরও বিস্তৃত করবে, সেই সাথে হাজারো মানুষের জীবন রক্ষা করবে। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের নিন্দা জানিয়ে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যুক্তরাষ্ট্রের এই সাহায্য ইউক্রেনকে আরও ধ্বংসের দিকে নিয়ে যাবে, সেই সাথে দেশটিতে আরও বেশি নাগরিকের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। স্পেনের বার্সেলোনার 2টি হাসপাতালে রোগীদের মানসিক স্বাস্থ্য ভালো করার জন্য নেওয়া হয়েছে অভিনব এক উদ্যোগ। রোগীদের মনকে প্রফুল্ল করতে দেয়া হচ্ছে থেরাপি ডগের সঙ্গ। আদুরে প্রাণীগুলোর মায়াভরা উপস্থিতিতে স্বস্তি বোধ করছেন রোগীর স্বজন ও স্বাস্থ্যকর্মীরাও। সৃষ্টি ঘটকের রিপোর্ট। বার্সেলোনার ডেমা হাসপাতালের আইসিইউতে ভর্তির দ্বিতীয় দিন ভিদা ও লু নামের 2টো কুকুরকে দেখে আনন্দে কেঁদে ফেলেন জোয়েল বুয়েনো নামের এক রোগী। ওদেরকে দেখে আমার নিজেরটার কথা মনে পড়ছিল। ওরা আমাকে চেনেও না, অথচ মুহূর্তেই কত আপন করে নিয়েছে। রক্ত জমাট বাঁধার রোগে আক্রান্ত হয়ে 4 দিন থেকে হাসপাতালে রয়েছেন তিনি। যে কোনো কিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসে এমন কেউ থাকার অনুভূতি সত্যি অসাধারণ। ওরা একবার আপনাকে ভালোবাসলে আপনার জন্য সবকিছু করতে পারে। বার্সেলোনার ডেমা হাসপাতাল ও অ্যাফিনিটি ফাউন্ডেশন রোগীদের মানসিক স্বাস্থ্যোন্নতির জন্য পরীক্ষামূলকভাবে এই থেরাপি ডগের কর্মসূচি চালু করেছে।
প্রাথমিক অবস্থায় এই প্রোগ্রামের আওতায় রোগীদের প্রতি সপ্তাহে 2 বার 15 থেকে 20 মিনিট থেরাপি ডগের সঙ্গে কাটানোর সুযোগ দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত এটা পরীক্ষামূলক অবস্থায় আছে। আমরা ধারণা করছি প্রাণীরা রোগীদের মানসিক স্বাস্থ্যের উপর বেশ ইতিবাচক প্রভাব রাখে। বর্তমানে আমরা এটা নিয়ে গবেষণা করছি। শুধু রোগীরা না, হাসপাতালের জরুরি বিভাগে অক্লান্ত পরিশ্রম করা স্বাস্থ্যকর্মীরাও ক্লান্তি ভুলে যাচ্ছে আদুরে থেরাপি ডগের সান্নিধ্য পেয়ে। প্রতি মুহূর্তে দুশ্চিন্তায় ঠাসা হাসপাতালে নিরীহ প্রাণীগুলো ছড়িয়ে দিচ্ছে স্বস্তি। রোগী, হাসপাতালের স্টাফ, রোগীদের স্বজন, চিকিৎসক সহ সবার মনে ইতিবাচক প্রভাব রাখছে কুকুরগুলো। অনেকেই আসছে, আদর করছে, এতে তাদের দৈনিক মানসিক চাপ কমছে। জানা যায় ডগ থেরাপির আগে ও পরে রোগীদের শরীর থেকে সালিভা সংগ্রহ করে তা পরীক্ষার মাধ্যমে গবেষণা চালানো হচ্ছে, যার ফলাফলও মিলছে নিমেষেই। সৃষ্টি ঘটক, ৭১। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।